গ্যালিলিও গ্যালিলেই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মহাবিশ্বের এক অন্যরকম ছবি। তিনি এমন একজন মানুষ যিনি আমাদের মহাবিশ্ব দেখার চোখটাই চিরদিনের জন্য বদলে দিয়েছিলেন। কিন্তু এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তাকে যে কি ভীষণ মূল্য দিতে হয়েছিল তা হয়তো অনেকেই জানেন না। তার গল্পটা আসলে আবিষ্কার আর নিপীড়নের মধ্যে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প। চলুন আজ সেই গল্পে ডুব দেওয়া যাক। গল্পের শুরুটা ১৬১০ সাল থেকে। ভাবুন তো একবার, গ্যালিলিও তার নিজের হাতে বানানো একটা টেলিস্কোপ প্রথমবার আকাশের দিকে তাক করছেন, আর যা দেখছেন তা যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। এই পর্যবেক্ষণগুলো কিন্তু সাধারণ ছিল না, এগুলো ছিল মহাবিশ্ব সম্পর্কে হাজার হাজার বছরের পুরনো বিশ্বাসে একটা বিশাল ধাক্কা। বৃহস্পতির চারপাশে ঘুরতে থাকা চাঁদ বা আমাদের চাঁদের অমসৃণ এবড়োখেবড়ো পৃষ্ঠ, এগুলো ছিল মহাকাশের এমন সব গোপন কথা যা এর আগে কোনো মানুষ দেখেনি। এবার চলুন এক লাফে ২৩ বছর সামনে চলে যাই, গ্যালিলিওর জীবনের সবচেয়ে নাটকীয় আর কঠিন মুহূর্তটায়। সালটা ১৬৩৩। রোমান ইনকুইজিশন মানে তখনকার সর্বোচ্চ ধর্মীয় আদালত তাকে বিচারের জন্য ডেকে পাঠিয়েছে, আর তাকে বাধ্য করা হচ্ছে নিজের সমস্ত বৈজ্ঞানিক মতবাদ জনসমক্ষে অস্বীকার করতে। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একজন মহান জ্যোতির্বিদ এমন একজন নির্যাতিত বিজ্ঞানী হয়ে উঠলেন? এর উত্তরটা খুঁজে পেতেই আমাদের গল্পের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। এই সংঘাতটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। জানতে হবে গ্যালিলিওর চরিত্রটা কেমন ছিল। তার অনুসন্ধিৎসু আর কিছুটা বিদ্রোহী মনই তাকে সেই সময়ের প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। গ্যালিলিওর জন্ম ১৫৬৪ সালে পিসা শহরে। পরিবার চেয়েছিল তিনি ডাক্তারি পড়ুন, যেটা ছিল বেশ লাভজনক একটা পেশা। কিন্তু তার মন পড়েছিল গণিত আর পদার্থবিজ্ঞানে। তিনি প্রচলিত ধ্যানধারণাকে সহজে মেনে নেওয়ার পাত্র ছিলেন না। বিশেষ করে অ্যারিস্টটেলের মতো প্রাচীন পণ্ডিতদের কথা, যা কিনা সেই সময় প্রায় ঈশ্বরের বাণীর মতো মানা হতো, সেটাকেও তিনি প্রশ্ন করতে শুরু করেন। ভাবা যায় কি ভীষণ সাহস! আর এই প্রশ্ন করার স্বভাবটাই তাকে এমন সব আবিষ্কারের দিকে ঠেলে দিয়েছিল যা একটা সত্যিকারের বৈজ্ঞানিক বিপ্লবের জন্ম দিয়েছিল। চলুন দেখি কিভাবে তার ওই পর্যবেক্ষণগুলো মহাবিশ্ব সম্পর্কে আমাদের পুরনো ধারণার ভিড়টাকেই না নাড়িয়ে দিয়েছিল। দেখুন, সেই সময়ে মহাবিশ্ব নিয়ে মূলত দুটো ধারণা ছিল, আর দুটো ছিল একেবারে বিপরীত। একটা হলো ভূকেন্দ্রিক মডেল, মানে পৃথিবীকে মহাবিশ্বের একদম স্থির কেন্দ্র বলে ভাবা হতো। প্রায় ১৫০০ বছরেরও বেশি সময় ধরে চার্চ এই মতবাদকেই সমর্থন করে আসছিল। আর অন্যদিকে ছিল কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মডেল, যেটা বলতো যে পৃথিবী সহ বাকি সব গ্রহ আসলে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। বুঝতেই পারছেন এতদিনের একটা প্রতিষ্ঠিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করাটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল। এরপর এলো সেই বছরটা ১৬০৯। গ্যালিলিও একটা বেশ শক্তিশালী টেলিস্কোপ তৈরি করলেন এবং সেটা আকাশের দিকে তাক করলেন। খুব সাধারণ একটা কাজ মনে হতে পারে, তাই না? কিন্তু এই একটা কাজই এক অসম্ভব পরিবর্তনের সূচনা করে দিল। তিনি তার আবিষ্কারগুলো স্টারি মেসেঞ্জার নামে একটা বইতে ছেপে ফেললেন। তিনি দেখালেন যে চাঁদ মোটেই কোনো মসৃণ গোলক নয়, বরং এর গায়ে আছে উঁচু উঁচু পাহাড় আর গভীর খাদ। তবে সবচেয়ে বড় যে আবিষ্কারটা তিনি করলেন তা হল বৃহস্পতির নিজস্ব ৪টে চাঁদ। এই একটা পর্যবেক্ষণই সরাসরি প্রমাণ করে দিচ্ছিল যে মহাবিশ্বের সবকিছু একমাত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না। এটা ছিল পুরনো ধারণার কফিনে শেষ পেরেক। আর ঠিক এই কারণেই গ্যালিলিওকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে হল তার সময়ের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান, অর্থাৎ ক্যাথলিক চার্চের সাথে। কারণ তার বৈজ্ঞানিক সত্যগুলো সরাসরি ধর্মীয় বিশ্বাসের সঙ্গে টক্কর দিচ্ছিল। ১৬১৩ সালে একটা চিঠিতে গ্যালিলিও খুব সাহসী একটা কথা বলেন। তিনি যুক্তি দেন যে ধর্মগ্রন্থকে বিজ্ঞানের ভিত্তি হিসেবে ব্যবহার করা ঠিক না, বিশ্বাস আর যুক্তিকে আলাদা রাখা উচিত। এই কথাটা ছিল একেবারে রেভলিউশনারি, আর এটাই ইনকুইজিশনের নজর কাড়ে, যা সংঘাতের আগুনকে আরও উস্কে দেয়। এখান থেকেই সংঘাতটা আস্তে আস্তে বাড়তে থাকে, যা প্রায় ২০ বছর ধরে চলেছিল। একটা চিঠি দিয়ে যা শুরু হয়েছিল তা শেষমেশ গ্যালিলিওর বিচার আর সাজার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ১৬৩২ সালে তার সেই বিখ্যাত বইটি প্রকাশ করাটা ছিল আগুনে ঘি ঢালার মতো একটা কাজ।
তার ডায়ালগ বইটাই ছিল সেই শেষ ঘটনা। এই বইয়ে তিনি কোপার্নিকাসের তত্ত্বকে জোরালোভাবে সমর্থন করেন, আর যে চরিত্রটা চার্চের পুরনো ধারণার পক্ষে কথা বলছিল তার নাম তিনি দেন সিম্প্লিশিও, যার মানে অনেকটা সাধারণ বুদ্ধি বা বোকা। এটাকে তৎকালীন পোপ অষ্টম আরবান নিজের অপমান হিসেবেই দেখেছিলেন। এই ঘটনাই আমাদের নিয়ে যায় সেই বিখ্যাত বিচারের দিকে। আপাত দৃষ্টিতে যা ছিল গ্যালিলিওর চরম পরাজয়, কিন্তু মজার ব্যাপার হলো এই পরাজয়ের ভেতর দিয়েই তার চূড়ান্ত আর দীর্ঘস্থায়ী বিজয়ের গল্পটা শুরু হয়েছিল। চলুন দেখি কিভাবে সেটা ঘটল। ১৬৩৩ সালের সেই বিচারে ভয়াবহ নির্যাতন আর কারাবাসের হুমকির মুখে গ্যালিলিওকে ধর্মদ্রোহিতার তীব্র সন্দেহভাজন হিসেবে দোষী সাব্যস্ত করা হল। তার অপরাধ ছিল মহাবিশ্ব সম্পর্কে এমন এক সত্য তুলে ধরা যা কিনা প্রতিষ্ঠিত ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে যাচ্ছিল। হ্যাঁ, নিজের জীবন বাঁচাতে গ্যালিলিওকে জনসমক্ষে তার সারা জীবনের কাজ আর আবিষ্কারকে অস্বীকার করতে হয়েছিল। একটা জনপ্রিয় গল্প চালু আছে যে তিনি নাকি তখন বিড়বিড় করে বলেছিলেন, এবং তবুও এটি ঘোরে। এটা সম্ভবত সত্যি নয়, একটা মেথ, কিন্তু নিজের কাজকে সবার সামনে অস্বীকার করার সেই মুহূর্তটা ছিল এক গভীর পরাজয়ের প্রতীক। কিন্তু এখানেই আসল টুইস্ট, গল্পটা এখানে শেষ হয়নি। গৃহবন্দী অবস্থায় থেকেও তিনি কিন্তু এক মুহূর্তের জন্য থেমে যাননি। গোপনে তিনি লিখে ফেলেন তার জীবনের শ্রেষ্ঠ কাজ টু নিউ সায়েন্সেস, যা আধুনিক গতিবিদ্যা আর বলবিদ্যার ভিত্তি তৈরি করেছিল। ভাবা যায় তার পরাজয়ে আসলে হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় বিজয়ের ক্ষেত্র। তার রেখে যাওয়া উত্তরাধিকার বিশাল। তার শেষ কাজটা গোপনে ইতালি থেকে পাচার করে হল্যান্ডে প্রকাশ করা হয়, আর এই বইয়ের ধারণাগুলোর উপর ভিত্তি করেই পরে স্যার আইজ্যাক নিউটন তার যুগান্তকারী কাজগুলো করেন। এমনকি আমাদের সময়ের সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিংও তাকে আধুনিক বিজ্ঞানের জনক বলে স্বীকৃতি দিয়েছেন। অর্থাৎ তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও তার জ্ঞান সারা পৃথিবীকে ঠিকই আলোকিত করেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, গ্যালিলিও যা করেছিলেন, অর্থাৎ নিজের জীবন বাঁচাতে সত্যকে অস্বীকার করা, সেটা কি পরিস্থিতি চাপে একটা বুদ্ধিমানের মতো আপোষ ছিল, নাকি নিজের বিশ্বাসের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা? এটা এমন এক জটিল প্রশ্ন যা নিয়ে আজও ভাবার অনেক অবকাশ রয়েছে।